31 দেখেন থাইরয়েড ফাংশন টেস্টের কিছু ইন্টারপ্রিটেশন আছে। থাইরয়েড ফাংশন টেস্ট এখান থেকে আমরা পড়বো সাবক্লিনিক্যাল থাইরয়েডক্সিকোসিস, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, আর একটা হচ্ছে নন থাইরয়েড ইলনেস। আমরা একটা টপিক পড়েছি একটু আগে সিক ইউথাইরয়েডিজম, এই সিক ইউথাইরয়েডিজম এর আরেকটা নাম হচ্ছে নন থাইরয়েড ইলনেস। এই তিনটা টপিক পড়বো। তাহলে সাবক্লিনিক্যাল থাইরয়েডক্সিকোসিস, সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, আর একটা হচ্ছে সিক ইউথাইরয়েডিজম। এই তিনটা জিনিস পড়ার পর আমরা চলে যাব পেজ নম্বর 32 কজেস অফ হাইপোথাইরয়েডিজম। এই বক্সটা হাইপোথাইরয়েডিজমের কজ দেখেন। অটোইমিউন কজের মধ্যে এক নম্বর আছে হাশিমোটোস থাইরয়েডিটিস, মোস্ট কমন কজ সিঙ্গেল পেস্টের জন্য। এরপরে দেখেন আয়াট্রোজেনিক কজ। আপনি যদি থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলে দেন হাইপোথাইরয়েডিজম হবে না? রেডিয়েশন দিয়ে যদি পুড়িয়ে দেন রেডিয়েশনের মাধ্যমে তাহলে তো হাইপোথাইরয়েডিজম হবে। কিছু ড্রাগ যেগুলো থাইরয়েড গ্ল্যান্ডের বিরুদ্ধে কাজ করে, মানে অ্যান্টিথাইরয়েড ড্রাগ, কার্বিমাজল, মিথিমাজল, প্রোপাইল থায়োইউরাসিল, এই ড্রাগগুলো দিলে হাইপার থেকে নরমাল হবে, নরমাল থেকে হাইপো হবে। দুইটা ড্রাগ আছে এমিওডেরন এবং লিথিয়াম। এই দুইটা ড্রাগ দিলেও বডিতে থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটা কমে যায়। তাহলে 5টা ড্রাগ হাইপোথাইরয়েডিজম করে। একটা হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ 3টা। অ্যান্টিথাইরয়েড ড্রাগ 3টার মধ্যে নাম কি কি? কার্বিমাজল, মিথিমাজল, প্রোপাইল থায়োইউরাসিল। দুটো ড্রাগ আছে এমিওডেরন এবং লিথিয়াম। এই 5টা ড্রাগ হাইপোথাইরয়েডিজম করে, এগুলো আয়াট্রোজেনিক হাইপোথাইরয়েডিজম। পেজ নাম্বার 33 আসেন ক্রিটিনিজম। ক্রিটিনিজম এর পাশে লিখে রাখেন হাবলু মার্কা বাচ্চা ইকুয়াল টু ক্রিটিনিজম। হাবলু মার্কা বাচ্চাকে ক্রিটিনিজম বলা হয়। তাহলে ক্রিটিনিজমের কজ যদি বলা হয় দেখেন মায়ের আয়োডিন ডেফিসিয়েন্সি, ফিটাল থাইরয়েড ডিসজেনেসিস, ইনবোর্ন এরর অফ থাইরয়েড হরমোন সিনথেসিস, maternal antithyroid antibody that crosses the placenta, and fetal hypopituitary hypothyroidism। মানে এই 5টা কজ হচ্ছে ক্রিটিনিজমের কজ, এটা পড়তে হবে। আমরা চলে যাই পেজ নাম্বার 34 মিক্সিডেমা। মিক্সিডেমা হচ্ছে অ্যাডাল্ট অবস্থায় হাইপোথাইরয়েডিজমের সিভিয়ার রূপ, এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। মিক্সিডেমা এই রোগের কজগুলো শুধু পড়বেন, মিক্সিডেমার কজ। আমরা আসি পেজ নম্বর 36। এখানে একটা বক্স আছে দেখেন, বক্সের মধ্যে লেখা আছে কজেস অফ থাইরয়েডক্সিকোসিস। এই বক্সটা ট্রিপল স্টার। থাইরয়েডক্সিকোসিসের কজ পেজ নাম্বার 37 একটু আসেন। 37 দেখেন লেখা আছে গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ, গ্রেভস ডিজিজের ডেফিনিশনটা পড়তে হবে, তাদের ক্ষেত্রে কমন পড়তে হবে এবং তার ক্লিনিক্যাল ফিচারটুকু আর কিছু লাগবে না। আমরা চলে যাই পেজ নম্বর 39 এ। একজন রোগী হাইপোথাইরয়েডিজমের ফিচার নিয়ে যদি আসে তাহলে আমরা কি করব? হাইপোথাইরয়েডিজমের ফিচার নিয়ে আসলে সে রোগীকে আমরা টিএসএস আর এফটি4 করতে দিব। টিএসএস এর পরিমাণটা থাকবে অনেক বেশি, এফটি4 এর পরিমাণটা থাকবে কম। তাকে থাইরক্স খেতে দিব, খেতে দেওয়ার 6 সপ্তাহ পর আমরা ফলো আপে ডাকবো উইথ টিএসএস। হাইপোথাইরয়েডিজমের রোগীকে ফলো আপ করা হয় টিএসএস দ্বারা, আর হাইপারথাইরয়েডিজমের রোগীকে ফলো আপ করা হয় টি3 দ্বারা। আমরা যাই পেজ নম্বর 39। একটা বক্স আছে উপরে দেখেন নন স্পেসিফিক ল্যাবরেটরি অ্যাবনরমালিটিস ইন থাইরয়েড ফাংশন। আর কি কি হয়? হাইপোথাইরয়েডিজমের রোগীর শরীরের মধ্যে ফ্যাট বেশি হয়, ফ্যাট বেশি হওয়ার কারণে লিভার ফ্যাটি লিভার হয়, ফ্যাটি লিভার হলে কিছু এনজাইমের পরিমাণ বাড়ে কমে। হাইপারথাইরয়েডিজমের রোগীদের লিভারের মধ্যে থাইরয়েড হরমোনগুলো গিয়ে সেলগুলোকে টক্সিকেট করে, সেলগুলো টক্সিকেট করার কারণে সেলের মধ্যে এনজাইমের পরিমাণটা বেড়ে যায়। বাকিগুলো দেখে নেবেন। পেজ নাম্বার 40 তে আসি আমরা। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্ল্যান্ড, একে বলে এসেনশিয়াল গ্ল্যান্ড, যেহেতু ক্যালসিয়াম মেটাবলিজমের সাথে জড়িত সে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যদি আমরা আপনাকে দেখাতে যাই, তার সাইজটা একটু দেখেন, 6/4/2 মিলিমিটার, ওভাল শেপের, ব্রাউন কালার তার কালারটা। তার ওয়েট মাত্র 50 মিলিগ্রাম। প্রতিটা ছোট ছোট গ্ল্যান্ডের ওয়েট 50 মিলিগ্রাম, সংখ্যা এসে 4টা, উপরের জোড়া এবং নিচের জোড়া। আপার পেয়ার 4th ফেরিঞ্জিয়াল পাউচ থেকে ডেভেলপ করে, আর লোয়ার পেয়ারটা 3rd ফেরিঞ্জিয়াল পাউচ থেকে ডেভেলপ করে। এখন আসেন তার হাফ লাইফ কত? তার হাফ লাইফ হচ্ছে 20 মিনিটের কম। এই যে এই পেজের 40 নম্বর পেজের একদম নিচের দিকে দেখেন টাইপস অফ হাইপারপ্যারাথাইরয়েডিজম। হাইপারপ্যারাথাইরয়েডিজমের টাইপস দেখেন, প্রাইমারি,
সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারির কজগুলো দেওয়া আছে সিঙ্গেল এডেনোমা, মাল্টিপল এডেনোমা, নোডুলার হাইপারপ্লাসিয়া আর কার্সিনোমা। সেকেন্ডারি কজগুলো হচ্ছে ক্রনিক রেনাল ফেলিওর, মেল অ্যাবজর্পশন, অস্টিওমালাসিয়া রিকেটস। আমরা এখান থেকে পড়বো কিসে কিসে ক্যালসিয়াম লেভেলটা বাড়ে, কিসে কিসে প্যারাথাইরয়েড হরমোনটা বাড়ে, এটা পড়বো আমরা। পেজ নাম্বার 42 চলে যাই। বিয়াল্লিশ নাম্বার পেজ, ক্যালসিয়ামের ডিস্ট্রিবিউশন ইন প্লাজমা। এই বক্সটা একটু দেখবেন, একবার রিডিং দিবেন, তারপরে আসেন ক্যালসিয়াম হোমিওস্টেসিস। ক্যালসিয়াম হোমিওস্টেসিস আমরা বডিতে কতটুকু ক্যালসিয়াম খাই, কতটুকু ক্যালসিয়াম বডি থেকে বের করি, এইটা পেজ নাম্বার 43 তে একটু আসতে হবে। এটা ইনফিনিটি স্টার হলো একটা পেজ, ক্যালসিয়াম হোমিওস্টেসিসের পেজ। এখান থেকে প্রতি বছর পরীক্ষায় প্রশ্ন আসে। ক্যালসিয়াম হোমিওস্টেসিস কিভাবে মেইনটেইন হয়? তিনটা হরমোন মূলত কাজ করে। প্যারাথাইরয়েড হরমোন 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল, আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। প্যারাথাইরয়েড হরমোন কাজ করে তিন জায়গায়, কিডনিতে, জিআইটিতে আর বোনসে। 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল কাজ করে তিন জায়গায়, কিন্তু ক্যালসিটোনিনের জিআইটিতে কোনো ফাংশন তার নাই। প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম বাড়ায়, ফসফেট কমায়। 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল দুইটাই বাড়ায়, আর ক্যালসিটোনিন দুইটাই কমায়। আমাদের খুব দামি একটা প্রশ্ন, কোন কোন হরমোন বডিতে ক্যালসিয়াম লেভেল কমায়? কোন কোন হরমোন বডিতে ক্যালসিয়াম লেভেল কমায়? নিচে দেখেন আমরা একটা চার্ট দিয়েছি, ক্যালসিয়ামের সাথে যুক্ত আর কি কি হরমোন আছে নামগুলো দেখেন। গ্লুকোকর্টিকয়েড, গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন, ইস্ট্রোজেন এবং ইনসুলিন। ক্যালসিয়াম লেভেল কমে আমরা প্রথমে জেনে আসছি ক্যালসিটোনিন। তারপরে আপনি দেখেন গ্লুকোকর্টিকয়েডের কথাটা, সে কিন্তু ক্যালসিয়াম লেভেল কমাচ্ছে। এবং তারপরে সর্বশেষে দেখেন ইনসুলিন, সেও কিন্তু ক্যালসিয়াম লেভেল কমাচ্ছে। তাহলে ক্যালসিয়াম লেভেল কমায় তিনটা হরমোন, খুব দামি তিনটা হরমোনের নাম। ক্যালসিয়াম লেভেল ডিক্রিজড বাই ডিক্রিজড ক্যালসিয়াম কি কি দ্বারা হবে? এক নাম্বার ক্যালসিটোনিন, দুই নম্বর গ্লুকোকর্টিকয়েড, তিন নম্বর ইনসুলিন। এই তিনটা হরমোন ক্যালসিয়াম লেভেলকে কমাচ্ছে আমাদের বডিতে। আমরা এখন যাই পেজ নম্বর 45 নম্বর পেজে উপরের দিক থেকে তৃতীয় পারে দেখেন একটা কথা আছে, ইফেক্টস অফ লো আয়োনাইজড ক্যালসিয়াম। পরীক্ষায় একটা প্রশ্ন আসে, ক্যালসিয়ামের নিম্নের কোনটা ক্যালসিয়ামের কাজ? মনে রাখবেন, সিম্পল ক্যালসিয়াম যেটা, সিম্পল ক্যালসিয়াম কিন্তু আমাদের বডির ব্লাড ক্লটিং ফ্যাক্টর নয়। আয়োনাইজড ক্যালসিয়াম হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর। ব্লাড ক্লটিং ফ্যাক্টর হচ্ছে আয়োনাইজড ক্যালসিয়াম। সুতরাং এই কথাটা আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আনসার করবেন। ব্লাড ক্লটিং ফ্যাক্টরের মধ্যে 0.2 এর জন্য এফসিপিএস প্যাটার্ন হতে চায় না। কোন সময় এরকম ট্রিকি অপশনগুলো ভুল হওয়ার কারণেই হয়। এরপরে আসেন হাইপোপ্যারাথাইরয়েডিজমের কজ শুধু পড়বেন, আর কিছু পড়া লাগবে না। কজ, ক্লিনিক্যাল ফিচারটা পড়তে পারেন, কজ এবং ক্লিনিক্যাল ফিচার। পেজ নাম্বার 46 একটু চলে আসছি আমরা। হাইপোক্যালসিমিয়ার কজ, হাইপোক্যালসিমিয়ার কজ দেখেন, ক্লিনিক্যাল ফিচারও পড়বেন, কজটা পড়তে হবে। মূলত কার্ডিওভাস্কুলার ফিচার কি কি হয়? একটা রোগীর শরীরে যদি ক্যালসিয়াম কমে যায় তাহলে তার কার্ডিওভাস্কুলার ফিচার কি কি হতে পারে? কার্ডিওভাস্কুলার ফিচারের মধ্যে দেখেন হাইপোটেনশন হয়, ইসিজিতে কিউটি সিনড্রোম হয়, প্রলং কিউটি হয়। এরপরে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ হাইপোক্যালসিমিয়া, এটা হচ্ছে হাইপোক্যালসিমিয়ার কজ। মোস্ট কমন কজ হচ্ছে অ্যালবুমিন কমে যাওয়া। হাইপোক্যালসিমিয়ার মোস্ট কমন কজ হচ্ছে অ্যালবুমিন লেভেলটা বডিতে কমে যাওয়া। আমরা যাই পেজ নাম্বার 47, টিটানি। টিটানি সম্পর্কে আমরা যদি জানতে চাই, ক্লিনিক্যাল ফিচারটা জানবো। ক্লিনিক্যাল ফিচার চিলড্রেনে কি কি হয়? কার্পোপেটাল স্পাজম, স্ট্রাইডর এবং কনভালশন। এরপরে আসেন অ্যাডাল্টে কি কি হয়? টিংলিং ইন দ্য হ্যান্ডস, ফিট এবং অ্যারাউন্ড দ্য মাউথ, পেইনফুল কার্পোপেটাল স্পাজম, এটা অ্যাডাল্টদের খুব একটা হয় না। আর একটা হচ্ছে স্ট্রাইডর এবং ফিটস, অ্যাডাল্টদের খুব একটা স্ট্রাইডর হয় না। এর নিচে চলে আসেন ল্যাটেন্ট টিটানি। একটা রোগীর শরীরের মধ্যে লুকিয়ে লুকিয়ে ক্যালসিয়াম লেভেল যদি কমে যায় তখন কি হতে পারে? ট্রাউসিয়াস সাইন, একটা হচ্ছে ভস্টেক সাইন। ট্রাউসিয়াস সাইনটা কি জিনিস? এটা স্ফিগমোম্যানোমিটার বিপি মেশিন দ্বারা দেখা হয়। আর ভস্টেক সাইন আমাদের গালের পাশে ফেসিয়াল নার্ভের যে রুট ভ্যালু সেই বরাবর আমরা টাচ করি, টাচ করার পর সেই জায়গাটা কেঁপে উঠে অথবা মাউথটা ওই পাশে ডেভিয়েট করে, তার নাম হচ্ছে ভস্টেক সাইন।
এরপরে আমরা আসি এই বোনস রিমডেলিং কে করে। এটা আমরা ডেভিডসনের রিমডেলিং চ্যাপ্টার থেকে নিয়েছি। বোনস রিমডেলিং এ হেল্প করে কোন কোন হরমোন? বোনস রিমডেলিং এ এখানে প্রথম দুটো পড়বেন, প্যারাথাইরয়েড হরমোন আর 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল, আর কিছু লাগবে না। আমরা চলে আসি পেজ নাম্বার 48, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড সম্পর্কে আমরা যদি জানতে চাই, অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা গ্ল্যান্ডের নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অত্যন্ত দামি কিছু কথাবার্তা এখানে আমরা উল্লেখ করেছি। দেখেন অ্যানাটমি থেকে মনে রাখবেন, ডান পাশে এটা দেখতে ট্রায়াঙ্গুলার, বাম পাশে এটা দেখতে সেমিলুনার। এরপরে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের 10 ভাগের 9 ভাগ থাকে কর্টেক্সে, আর 10 ভাগের 1 ভাগ থাকে নিউরাল ক্রেস্টে। 10 ভাগের 1 ভাগ যে 10 ভাগের 9 ভাগ যে কর্টেক্স, এই কর্টেক্সটা ডেভেলপ করে মেসোডার্ম থেকে, আর 10 ভাগের 1 ভাগ যে মেডুলা, এটা ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। আপনি চলে আসেন অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই, খুবই ইম্পর্টেন্ট। আর্টারি সাপ্লাই, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, মিডিল সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি, মিডিল সুপ্রারেনাল আর্টারি, আর একটা হচ্ছে ইনফেরিয়র সুপ্রারেনাল আর্টারি। সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারিটা ডেভেলপ করে ইনফেরিয়র ফ্রেনিক আর্টারি থেকে, মিডিল সুপ্রারেনাল ডেভেলপ করে অ্যাবডোমিনাল এওর্টা থেকে, আর ইনফেরিয়র সুপ্রারেনাল আর্টারিটা ডেভেলপ করে রেনাল আর্টারি থেকে। ভেনাস ড্রেনেজ, ভেনাস ড্রেনেজটা খুব ইন্টারেস্টিং। ডান পাশে, বাম পাশে, উপর এবং মাঝখানে কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হয় ইনফেরিয়র সুপ্রারেনাল ভেইন। ইনফেরিয়র সুপ্রারেনাল ভেইন, সুপিরিয়র সুপ্রারেনাল ভেইন ড্রেন করে ইনফেরিয়র ফ্রেনিক ভেইনকে, মিডিল সুপ্রারেনাল ভেইন ড্রেন করে ইনফেরিয়র ভেনা কাভাকে, আর ইনফেরিয়র সুপ্রারেনাল ভেইন ড্রেন করে ডান পাশে একরকম, বাম পাশে একরকম। আমরা একটু দেখি। ইনফেরিয়র সুপ্রারেনাল ভেইন ডান পাশে, বাম পাশে। ডান পাশে সে রেনাল ভেনকে ড্রেন করে, রেনাল ভেন। রাইট মানে রেনাল ভেন, আর মানে রাইট, আর মানে রেনাল ভেন। লেফট সাইডে সে ড্রেন করে গোনাডাল ভেনকে। এই গোনাডাল ভেন পরবর্তীতে ড্রেন করে রেনাল ভেনকে। এটা হচ্ছে একটা পিকুলিয়ারিটি। লেফট ইনফেরিয়র সুপ্রারেনাল ভেন ড্রেন করে গোনাডাল ভেনকে, এবং গোনাডাল ভেন ড্রেন করে রেনাল ভেনকে। এরপরে আমরা চলে আসি জোনা গ্লোমেরুলোসা। একটা পয়েন্ট দেখেন লেখা আছে স্টার দিয়ে, জোনা গ্লোমেরুলোসা ক্যান রিজেনারেট টু আদার সেলস অর জোনস ইফ দ্য টু আদার আর রিমুভড। জোনা গ্লোমেরুলোসা যদি থাকে, বাকিরা যদি নাও থাকে, গ্লোমেরুলোসা থেকে বাকিগুলো হয়ে যেতে পারে, কিন্তু বাকিগুলো থাকলে, গ্লোমেরুলোসা না থাকলে এই ঘটনাটা ঘটবে না। আমরা আসি নিচের দিকে, পারমিসিভ অ্যাকশন অফ কর্টিসল। কর্টিসলের কি কি পারমিসিভ অ্যাকশন আমাদের বডিতে আছে দেখেন। মানে কর্টিসল নিজে করবে না, অন্যকে দিয়ে করাবে। প্রথম ফাংশনটা দেখেন, ক্যালোরিজেনিক অ্যাকশন অফ গ্লুকাগন এবং ক্যাটাকোলামাইন রিকোয়ার্স কর্টিসল। গ্লুকাগন এবং ক্যাটাকোলামাইনের ক্যালোরিজেনিক অ্যাকশন করার জন্য কর্টিসলের প্রয়োজন। এরপরে দেখেন লাইপোলাইসিস, ভ্যাসোকনস্ট্রিকশন এবং ব্রঙ্কোডাইলেশন প্রোডিউসড বাই ক্যাটাকোলামাইন রিকোয়ার্স কর্টিসল। খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন। এখন আমরা আসি অ্যাডেনাল মেডুলা সম্পর্কে জানবো। অ্যাডেনাল মেডুলা 10 ভাগের 9 ভাগ, আর 10 ভাগের 9 ভাগ হচ্ছে অ্যাডেনাল কর্টেক্স, আর মেডুলা মিডলে থাকে মাত্র অল্প একটু অংশ, 10 ভাগের 1 ভাগ। এই মেডুলাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাংশন হয়, সেখানে ক্যাটাকোলামাইন তৈরি হয়। ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, আর হচ্ছে ডোপামিন। ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, আর হচ্ছে ডোপামিন। এই সিনথেসিসটা খুব ইম্পর্টেন্ট, এই জানাটা খুব ইম্পর্টেন্ট, অত্যন্ত দামি। টাইরোসিন প্রথমে আমরা জানি, অ্যামিনো অ্যাসিড টাইরোসিন ডেরিভেটিভ হরমোন আছে 3 ধরনের। আমরা বলেছিলাম টিটিসি, T3, T4 আর ক্যাটাকোলামাইন। এই ক্যাটাকোলামাইন টাইরোসিন থেকে আসে। টাইরোসিনটা প্রথমে ডোপাতে কনভার্ট হয়। টাইরোসিন ইজ কনভার্টেড টু ডোপা। এই কনভার্সনটা খুব ইম্পর্টেন্ট এবং একে বলা হয় রেট লিমিটিং স্টেপ। এরপরে ডোপাটা পরিবর্তিত হয় ডোপামিনে, ডোপামিন পরিবর্তিত হয় নরএপিনেফ্রিন। নরএপিনেফ্রিনের মধ্যে একটা মিথাইল গ্রুপ যুক্ত হওয়ার পর তখন এটা পরিবর্তিত হয় ইপিনেফ্রিনে। নরএপিনেফ্রিন যখন ইপিনেফ্রিনে কনভার্ট হয় তখন একটা এনজাইম লাগে, তার নাম হচ্ছে পিএনএমটি। পিএনএমটি এনজাইমটি এফসিপিএস পাউডার পরীক্ষায় সিঙ্গেল বেস্ট একবার এসেছিল।
আমাদের বডিতে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোনগুলো মেডুলারি হরমোনগুলো তৈরি হওয়ার পর আমাদের বডিতে ফাংশন করে সে ইউরিন দিয়ে বের হয়ে চলে যায়। ইউরিন দিয়ে বের হয়ে চলে যায় দুইটা ফর্মে, ভিনাইল ভ্যান্ডালিক অ্যাসিড আর একটা হচ্ছে মেটানেফ্রিন। সবচেয়ে বেশি কোনটা? মেটানেফ্রিন ফর্মে। এটাও সিঙ্গেল বেস্টে আসছিল। মেটানেফ্রিন আমাদের বডিতে ক্যাটাকোলামাইনের ডেরিভেটিভ বা ক্যাটাকোলামাইনের এন্ড প্রোডাক্ট। আমরা যাব পেজ নাম্বার 50। এখানে কয়েকটা নিচে একটা বক্স আছে, প্রিন্সিপাল অ্যাড্রেনাল স্টেরয়েড কি কি আছে। প্রিন্সিপাল অ্যাড্রেনাল স্টেরয়েড কি কি আছে দেখেন, গ্লুকোকর্টিকয়েড কিছু আছে, মিনারেলোকর্টিকয়েড কিছু আছে, অ্যান্ড্রোজেন আছে কিছু। এই নামগুলো ইনফিনিটি স্টার। আমরা যাব পেজ নাম্বার 51 মিনারেলোকর্টিকয়েড সম্পর্কে ধারণা নিতে। মিনারেলোকর্টিকয়েড আরেকটা নাম হচ্ছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরনের ফাংশনগুলো দেখেন, তার বন্ধু তার শত্রু। আমরা বলি বন্ধু তুমি, শত্রু তুমি। তাহলে অ্যালডোস্টেরনের বন্ধুকে সোডিয়াম ক্লোরাইড ওয়াটার, শত্রুকে পটাশিয়াম আর হাইড্রোজেন। এটা হচ্ছে তার ফাংশন। অর্থাৎ অ্যালডোস্টেরন সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটারকে ধরে রাখে, পটাশিয়াম এবং হাইড্রোজেনকে বের করে দেয়। তাহলে তার রেনাল ইফেক্ট, সার্কুলেটরি ইফেক্ট, ইফেক্টস অন সোর এন্ড সেলিভারি গ্ল্যান্ড, ইফেক্ট অন জিআইটি, সবগুলোতে মূলত সোডিয়াম ক্লোরিন এবং ওয়াটারকে সে ধরে রাখবে আর পটাশিয়াম এবং হাইড্রোজেনকে বের করে দিবে। আমাদের পরীক্ষায় প্রশ্ন এসেছিল অ্যালডোস্টেরন কাজ করে কোন কিডনির কোন জায়গায়, কোন কোন জায়গায়। দেখেন প্রথম লাইনে আমি লিখে দিয়েছি ডিস্টাল কনভলিউটেড টিবিউল, কালেক্টিং টিবিউল এবং কালেক্টিং ডাক্ট। এই তিনটা জায়গায় অ্যালডোস্টেরন কাজ করে। আমরা মনে রাখবো অ্যালডোস্টেরন রেগুলেশন। আমরা নিচে দিকে চলে আসি, অ্যালডোস্টেরনকে রেগুলেশন কে করে? সবচেয়ে স্ট্রংগেস্ট স্টিমুলেশন হচ্ছে হাইপারক্যালিমিয়া, মানে বডিতে পটাশিয়াম লেভেল। তারপরে দুর্বল স্টিমুলেশন হচ্ছে, একটু দুর্বল তুলনামূলকভাবে, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। তারপরে 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে বডির সোডিয়াম লেভেল। সোডিয়াম লেভেল যদি কমে যায় অ্যালডোস্টেরন সিক্রেশন বাড়ে। তারপরে সর্বশেষ হচ্ছে এসিটিএইচ। এসিটিএইচ অ্যালডোস্টেরন স্টিমুলেশনকে হেল্প করে। তাহলে 4টা মেকানিজম, একটা হচ্ছে পটাশিয়াম লেভেল, রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, হাইপোনেট্রিমিয়া আর এসিটিএইচ। আমরা যাই পেজ নাম্বার 52। দেখেন কি কি কন্ডিশন অ্যালডোস্টেরন সিক্রেশন, কমা একটা বক্স আছে। এই বক্সের মধ্যে দেখেন 8টা কথা লেখা আছে। এর মধ্যে প্রথমে 4টে আছে যারা গ্লুকোকর্টিকয়েড সিক্রেশনও বাড়িয়ে দেয়। অ্যালডোস্টেরনও বাড়বে, তার পাশাপাশি গ্লুকোকর্টিকয়েডও বাড়বে। তারপরে দেখেন একটা কথা নিচে আছে যেখানে শুধু অ্যালডোস্টেরন বাড়বে বাট গ্লুকোকর্টিকয়েড বাড়বে না। ভালো করে খেয়াল করেন। আমরা আসি পেজ নম্বর 53 গ্লুকোকর্টিকয়েড। আমরা জানি গ্লুকোকর্টিকয়েডের অপর নাম হচ্ছে কর্টিসল। তাহলে গ্লুকোকর্টিকয়েডের অপর নাম কর্টিসল। কর্টিসল কি ধরনের হরমোন? ক্যাটাবলিক হরমোন। কর্টিসল হচ্ছে ক্যাটাবলিক হরমোন। তো কর্টিসল কেন ক্যাটাবলিক? কারণ সে প্রোটিনকে ভাঙে, কার্বোহাইড্রেটকে ভাঙে, সে লিপিডকেও ভাঙে। দেখেন 3টা ফাংশন এখানে আছে। কার্বোহাইড্রেটের শেষের ফাংশনটা, লিপিড মেটাবলিজমের প্রথম ফাংশনটা আর প্রোটিন মেটাবলিজমের প্রথম ফাংশনটা আপনি দেখবেন। চলে আসি পেজ নাম্বার 54। 54 উপরে দেখেন পারমিসিভ অ্যাকশন অফ কর্টিসল, ইনফিনিটি স্টার। চলে আসেন ইমিউন সাপ্রেসিভ ইফেক্ট, কর্টিসলের ইমিউন সাপ্রেসিভ ইফেক্ট। পেজ নাম্বার 54 দেখেন কর্টিসলের ইমিউন সাপ্রেসিভ ইফেক্ট কিভাবে করে। ইমিউন সাপ্রেশন আমরা মনে রাখবো, কর্টিসল পেন বাড়ায়, বেল পরে। পেন বাড়ে, বেল পরে। পেন মানে হচ্ছে প্লাটিলেট, ইরেথ্রোসাইট, নিউট্রোফিল, আর বেল মানে হচ্ছে বেজোফিল, ইওসিনোফিল, লিম্ফোসাইট। এই যে লিম্ফোসাইটের পরিমাণটা সে কমায়, এই লিম্ফোসাইটের পরিমাণটা সে কমায় বলে কর্টিসল আমাদের বডিতে ইমিউন সাপ্রেস করে। লিম্ফোসাইটের পরিমাণটা কমানোর কারণে কর্টিসল আমাদের বডিতে ইমিউন সাপ্রেস করে। দিস ইজ হাউ স্টেরয়েড কজেস ইমিউন সাপ্রেসিভ ইফেক্ট। আমরা যাই এরপরে পেজ নাম্বার 55।
কুশিং সিনড্রোমের একটা ছবি আছে, দেখেন কুশিং সিনড্রোমের এই মানুষটার ছবিতে তার একটু ছবির দিকে তাকিয়ে দেখেন তার অ্যাবডোমিনাল স্ট্রায়া আছে। প্রেগন্যান্সি স্ট্রায়া এবং কুশিং সিনড্রোমের স্ট্রায়ার মধ্যে পার্থক্য কি? প্রেগন্যান্সিতে স্ট্রায়াগুলো লম্বা লম্বা আর কুশিং সিনড্রোমের স্ট্রায়াগুলো ট্রান্সভার্স বা ভার্টিক্যাল, হরাইজন্টাল। তারপরে এই ছবিটা একটু দেখবেন, ডানে বামে তাকাবেন ছবির আশপাশে, নিচে কুশিং সিনড্রোমের একটা কজ দেওয়া আছে এবং ক্লাসিফিকেশন দেওয়া আছে, এটা ট্রিপল স্টার, পেজ নাম্বার 56। কুশিং সিনড্রোমকে আমরা ল্যাবরেটরিতে কিভাবে ডায়াগনোসিস করব? প্রথমে আমরা ইউরিনারি ফ্রি কর্টিসল লেভেল দেখতে পারি। ইউরিনারি ফ্রি কর্টিসল লেভেল, ইউরিনারি ফ্রি কর্টিসল লেভেলে নরমাল কর্টিসল লেভেল হচ্ছে 100 কম। এই কুশিং সিনড্রোমে কর্টিসল লেভেলটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তারপরে প্লাজমা কর্টিসল লেভেল দেখতে পারি। নরমালি প্লাজমাতে কর্টিসল লেভেল 10 মাইক্রোগ্রাম, কিন্তু এটা 10 এর চেয়ে বেশি হয়ে যাবে। ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করতে পারি। নরমাল একটা পারসনকে ডেক্সামেথাসোন দিলে কর্টিসল লেভেলটা কমে যায়, যেহেতু বডিতে বাইরে থেকে স্টেরয়েড আসছে, কর্টিসল লেভেল আর তৈরি হবে না। কিন্তু এই রোগে আক্রান্ত ব্যক্তিকে যদি ডেক্সামেথাসোন দেই, কর্টিসল লেভেলটা আরো বেশি পরিমাণে বেড়ে যাবে। তারপরে প্লাজমা এসিটিএস দেখতে পারি। এসিটিএস এর নরমাল লেভেল 9.52। এসিটিএস লেভেলটা বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে। সিআরএইচ, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন টেস্ট, এটা একটা টেস্ট। ইট ইজ ডান বাই ইনজেক্টিং সিআরএস, বডিতে সিআরএস এর পরিমাণটা পুশ করা হয়। যদি কুশিং সিনড্রোম থাকে তাহলে কর্টিসল লেভেল প্রচুর পরিমাণে বেড়ে যাবে সিআরএস এর কারণে, কিন্তু কুশিং সিনড্রোম না থাকলে, কুশিং সিনড্রোম থাকলে কর্টিসল লেভেলটা প্রচুর পরিমাণে বেশি থাকে, কিন্তু কুশিং সিনড্রোম না থাকলে কর্টিসল লেভেলটা 25% রাইজ করতে পারে। আমরা যাই পেজ নাম্বার 57। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ফাংশন যদি কমে যায় তাহলে কি ঘটনা ঘটতে পারে? হাইপোঅ্যাড্রেনালিজম। ঘটনা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ফাংশন যদি পুরোপুরি কমে যায় তাহলে কি হবে? অ্যাড্রেনাল মেডুলারি হরমোন সবগুলো কমে যাবে। অ্যালডোস্টেরন, কর্টিসল, অ্যালডোস্টেরন, কর্টিসল মানে অ্যাড্রেনাল কর্টেক্সের হরমোন সবগুলো কমে যাবে। সবগুলো হরমোন কমে গেলে যদি প্রাইমারি ডিসঅর্ডার হয় তাকে আমরা বলি এডিসন ডিজিজ। প্রাইমারি হলে তাকে বলি আমরা এডিসন ডিজিজ। এডিসন ডিজিজের কজগুলো খুব ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। এই এডিসন ডিজিজ যখন সবগুলা হরমোন লেভেল কমে যাওয়ার ফিচার নিয়ে আসে তখন তাকে বলা হয় এডিসনস ক্রাইসিস। তার নাম হচ্ছে এডিসনস ক্রাইসিস। এডিসনস ক্রাইসিসের পেশেন্টকে বা এডিসোনিয়ান ক্রাইসিসের পেশেন্টকে বা অ্যাড্রেনাল ক্রাইসিসের পেশেন্টকে সবচেয়ে বেশি দিতে হয় স্টেরয়েড এবং ফ্লুইড। স্টেরয়েড এবং ফ্লুইড। হাইপোগ্লাইসেমিয়া থাকবে তার, কারণ কিছু ফিচার থাকবে তার কর্টিসল ডেফিসিয়েন্সির, কিছু ফিচার থাকবে অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সির, কিছু ফিচার থাকবে এসিটিএস ইনক্রিজের। অ্যালডোস্টেরন কর্টিসল লেভেল যদি কমে যায় তখন এসিটিএস লেভেলটা শুট করে বেড়ে যায়। এসিটিএস বেড়ে গেলে শরীরের মধ্যে চামড়া কালো হয়ে যায়, তাকে বলে হাইপার পিগমেন্টেশন। এর আরেকটা নাম হচ্ছে নেলসন সিনড্রোম। এই নেলসন সিনড্রোমে আক্রান্ত পেশেন্টের অনেক ধরনের প্রবলেম থাকে, এর মধ্যে হাইপোগ্লাইসেমিয়া হয়। এই পেশেন্টের বডিতে সার্কুলেটরি কোলাপস ডেভেলপ করে। আমরা এই রোগীকে ট্রিট করব সবার আগে স্টেরয়েড, তারপরে ফ্লুইড, কিন্তু গ্লুকোজ কন্টেনিং ফ্লুইড আমরা তাকে দিব না। স্টেরয়েড আগে, তারপরে ফ্লুইড। কিন্তু আরো একটা অসুখ আছে আমাদের বডিতে, থাইরয়েডক্সিক ক্রাইসিস। থাইরয়েডক্সিক ক্রাইসিসের রোগীকে আগে ফ্লুইড দিব, তারপরে সে রোগীকে আমরা অন্য কিছু দিব। তাহলে অ্যাড্রেনাল ক্রাইসিসের রোগীকে প্রথমে স্টেরয়েড, তারপরে ফ্লুইড। আমরা যাই পেজ নাম্বার 59। দেখেন এসিটিএস এর একটা ফাংশন দেয়া আছে 59 নম্বর পেজে, ফাংশনস অফ এসিটিএস। 1 2 3 4 একটা ফাংশন। নিচে দেখেন এসিটিএস হ্যাজ নো ইফেক্ট অন অ্যালডোস্টেরন সিক্রেশন। এরপর আসেন হাইপার অ্যালডোস্টেরনিজম। অ্যালডোস্টেরন লেভেল যদি বেড়ে যায় তাহলে কি হবে? অ্যালডোস্টেরনের বন্ধু কে ছিল? সোডিয়াম, ক্লোরিন এবং ওয়াটার, এদের পরিমাণ বাড়বে। শত্রু কে ছিল? পটাশিয়াম এবং হাইড্রোজেন, এদের পরিমাণ কমবে। আর ওয়াটার যদি বেড়ে যায় বডিতে ব্লাড প্রেশার বাড়বে। এটা হচ্ছে হাইপার অ্যালডোস্টেরনিজমের ফিচার, অঙ্কের মতো। পেজ নাম্বার 60 তে আসেন। হাইপো অ্যালডোস্টেরনিজম মেকানিজম, মেটাবলিক ফিচার। একই উল্টা ঘটনা। সোডিয়াম, ক্লোরিন এবং ওয়াটার কমবে, ওয়াটার কমলে বিপি কমবে, আর পটাশিয়াম, হাইড্রোজেনের পরিমাণ বাড়বে। হাইপারক্যালিমিয়া হবে এবং মেটাবলিক অ্যাসিডোসিস হবে। আমরা যাই অ্যাড্রেনোকর্টিক্যাল ফাংশন টেস্টের মধ্যে 5 নম্বর ফাংশন আছে সিনাকথিন টেস্টে আপনারা একটা স্টার দেন, সিনাকথিন টেস্ট। এখন আসি আমরা পেজ নাম্বার 61,
অ্যাড্রেনাল মেডুলারি হরমোন। অ্যাড্রেনাল মেডুলারি হরমোনের ফাংশন কি কি? অ্যাড্রেনাল মেডুলারি হরমোন সব জায়গায় কনস্ট্রিকশন করে, ছোট করে। সব জায়গায় সংকুচিত করে, শুধুমাত্র কয়েকটা জায়গায় সে ডাইলেট করে। একটা নম্বর হচ্ছে পিউপিল ডাইলেট, 2 নম্বর হচ্ছে করোনারি ভ্যাসোডাইলেট, 3 নম্বর হচ্ছে স্কেলিটাল ভ্যাসোডাইলেট। তাহলে যদি আমরা অ্যাড্রেনাল মেডুলারি হরমোনের ফাংশন জানতে চাই, ইপিনেফ্রিন নরএপিনেফ্রিন সব জায়গায় সে ভ্যাসো কনস্ট্রিকশন করে, মাসল কনস্ট্রিকশন করে, সবকিছু করে, শুধুমাত্র 3টা জায়গায় সে ডাইলেট করে। পিউপিল ডাইলেট করে, করোনারি ভেসেলকে ডাইলেট করে, স্কেলিটাল মাসলের উপর যে ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেলকেও সে ডাইলেট করে। এটা হচ্ছে প্রোটেক্টিভ ফেনোমেনা ভালো অর্থে। পেজ নাম্বার 62 আমরা দেখি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের ইপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিনের কিছু ফাংশন। মনে রাখবেন, ইপিনেফ্রিন কাজ করে সবসময় ইপিনেফ্রিন বিটা রিসেপ্টরের উপর বেশি কাজ করে, আলফা রিসেপ্টরের উপর কম কাজ করে। আর নরএপিনেফ্রিন আলফার উপর বেশি কাজ করে, বিটার উপর কম কাজ করে। আমরা এই দুইটাকে সবচেয়ে গুরুত্ব দিব। ইপিনেফ্রিন বিটার উপর কাজ করে। বিটা রিসেপ্টর থাকে আমাদের বডিতে অনেকগুলো জায়গায়। একটা হচ্ছে হার্টের উপর থাকে লাংসের উপর, থাকে প্যানক্রিয়াসের উপর, ব্লাড ভেসেলের উপর থাকে। হার্ট নিজেই তো একটা ব্লাড ভেসেল। তাহলে হার্টের উপর যদি ইপিনেফ্রিন কাজ করে, তাহলে ইপিনেফ্রিন হার্টকে কনস্ট্রিকশন করবে, সংকুচিত করবে। হার্টকে যদি ইপিনেফ্রিন সংকুচিত করে, তাহলে হার্ট থেকে কার্ডিয়াক আউটপুট বেরোবে। হার্ট থেকে কার্ডিয়াক আউটপুট যদি বের হয়, হার্ট থেকে কার্ডিয়াক আউটপুট সংকুচিত করলে হার্ট তো বেশি বেশি কার্ডিয়াক আউটপুট বের করবে। কার্ডিয়াক আউটপুট যদি বের করে, তাহলে বিপি বাড়বে, সিস্টোলিক বিপি বাড়বে। সিস্টোলিক বিপি যদি বাড়ে, কার্ডিয়াক আউটপুট যদি বাড়ে, সামনে কোনো বাধা থাকতে পারবে? অর্থাৎ কোনো রেজিস্ট্যান্স থাকতে পারবে? কোনো রেজিস্ট্যান্স তখন সামনে দাঁড়াতে পারবে না। ফলে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাবে। পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে গেলে ডায়াস্টোলিক বিপি কমে যাবে। একদিক দিয়ে সিস্টোলিক বিপি বাড়তেছে, আর একদিক দিয়ে ডায়াস্টোলিক বিপি কমতেছে, তার মানে মাঝখানে গ্যাপটা বাড়তেছে। এই গ্যাপটাকে বলা হয় পালস প্রেসার ওয়াইডেনিং। তাহলে ইপিনেফ্রিনের ফাংশন হচ্ছে বিটা রিসেপ্টরের উপর, বিটা রিসেপ্টর হার্ট রেট বাড়াচ্ছে, কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছে, কার্ডিয়াক আউটপুট বাড়ার কারণে সিস্টোলিক বিপি বাড়ছে। আবার কার্ডিয়াক আউটপুট বেড়ে যাওয়ায় পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাচ্ছে। পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে গেলে ডায়াস্টোলিক কমে যাচ্ছে। সিস্টোলিক বাড়ছে, ডায়াস্টোলিক কমছে, দুইয়ের মাঝখানে পার্থক্যটা বেড়ে যাচ্ছে। একে বলা হয় ওয়াইডেনিং অফ পালস প্রেসার। আবার দেখেন নরএপিনেফ্রিন এ মূলত আলফা রিসেপ্টরের উপর কাজ করে। আলফা রিসেপ্টর থাকে মূলত ব্লাড ভেসেলের উপর। তাহলে ভ্যাসোকনস্ট্রিকশন করবে। ভ্যাসোকনস্ট্রিকশন করলে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়বে। পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে ডায়াস্টোলিক বিপি বাড়বে। ডায়াস্টোলিক বিপি বাড়ার একটা পর্যায়ে সিস্টোলিক বিপিও সে বাড়ায়। মূলত সে ব্লাড প্রেসার বাড়ায় বাই ইনক্রিজিং ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বাড়লে পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বাড়ে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কার্ডিয়াক আউটপুট কমে গেলে ওই পেশেন্টের হার্ট রেটটাও কমে যাবে। তার মানে কিছু কিছু ফাংশন তার উল্টি একটা আরেকটা বিপরীতমুখী। আমরা আসি পেজ নম্বর 63, 62 নম্বর পেজের নিচের দিকে দেখেন ফিওক্রোমোসাইটোমার ফিচারগুলো। ট্রিপল স্টার পেজ নম্বর 63 দেখেন নাইস টু নো অংশে ফিওক্রোমোসাইটোমার সম্পর্কে কয়েকটা পার্সেন্টেজ দেওয়া আছে। প্রথম 7টা পয়েন্ট পড়বেন। এই পার্সেন্টেজগুলো এফসিপিএস পাঠন পরীক্ষায় এসেছিল। আমরা সরাসরি কোনো বইতে পাইনি বলে নেট থেকে ডাউনলোড করে আপনাদের জন্য গুছিয়ে দিয়েছি। আমরা যাই পেজ নম্বর 64, হরমোনস অফ দ্য প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হরমোনস অফ দ্য প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের হরমোনগুলো জানার আগে আমাদের প্যানক্রিয়াস সম্পর্কে সামান্য একটু ধারণা নেওয়া যাক। প্যানক্রিয়াস সম্পর্কে আমরা একটু ধারণা নিতে গিয়ে দেখেন প্রথমে দেওয়া আছে প্যানক্রিয়াসের লোকেশন। L1 এবং L2 লেভেলে প্যানক্রিয়াসটা থাকে। আমরা যদি
চেস্ট এক্সরে করে অনেক সময় প্যানক্রিয়াসের মধ্যে ক্যালসিফিকেশন থাকলে খুঁজে পাওয়া যায় লোয়ার চেস্টে, তারপরে লেফট সাইডে, তারপরে সে থাকে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। এরপরে দেখেন প্যানক্রিয়াসের সাইজ, প্যানক্রিয়াসের ওয়েট 90 গ্রাম, তার বডিতে 5টা পার্ট আছে, হেড, নেক, বডি, টেইল, আর একটা আনসিনেট প্রসেস। হেড, নেক, বডি, টেইল, আর একটা হচ্ছে আনসিনেট প্রসেস। তারপরে আসেন তার ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই প্যানক্রিয়াসের উপর স্প্লিন থেকে একটা আর্টারি আছে, তার নাম স্প্লিনিক আর্টারি, সুপিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি, ইনফেরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি। তাহলে আর কে কাদের ব্রাঞ্চ আমাদের জানতে হবে। স্প্লিনিক আর্টারিটা হচ্ছে হেপাটিক আর্টারি বা সিলিয়াক আর্টারির ব্রাঞ্চ। সুপিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল আর্টারি হচ্ছে রাইট গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি ব্রাঞ্চ, আর ইনফেরিয়রটা হচ্ছে লেফট গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি ব্রাঞ্চ। তাহলে ভেনাস ড্রেনেজ কি হবে, মূলত পোর্টাল ভেনকে সে ড্রেন করে। তার মানে একই নাম, দেখেন স্প্লিনিক ভেন, সুপিরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল ভেন আর ইনফেরিয়র প্যানক্রিয়াটিকো-ডিউডেনাল ভেন, এরা সবাই মিলে পোর্টাল ভেনকে ড্রেন করে। স্প্লিনিক ভেন নিজে তো একটা পোর্টাল ভেনের পার্ট। নার্ভ সাপ্লাই দেখেন সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। তারপরে ডেভেলপমেন্ট, সে ডর্সাল এবং ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে। দুইটা যদি একসাথে ফিউজ না হয় তখন প্যানক্রিয়াসটা ডেভেলপমেন্ট অ্যানোমালি হয়, তার নাম প্যানক্রিয়াটিক ডিভিজম। প্যানক্রিয়াটিক ডিভিজম। আমরা চলে আসি ইনসুলিন সম্পর্কে কিছু কথা বলতে, কিছু কথা খেয়াল রাখতে। ইনসুলিন সম্পর্কে আমরা দেখেন কিছু কথা লিখেছি, এটা আমরা জ্ঞানং থেকে নিয়েছি, ইনসুলিন থেকে। ইনসুলিনের কথা প্রথমে দেখেন, ইনসুলিন 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে, তার মানে এটা একটা পলিপেপটাইড হরমোন। 51টার মধ্যে দুইটা চেইন থাকে, আলফা চেইন এবং বিটা চেইন। আলফা চেইনে থাকে 21টা অ্যামাইনো অ্যাসিড আর বিটা চেইনে থাকে 30টা অ্যামাইনো অ্যাসিড। এরপরে দেখেন ইনসুলিন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, কারণ পলিপেপটাইড হরমোন। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যখন ইনসুলিন প্রথমে তৈরি হয় তার নাম হচ্ছে প্রি প্রো ইনসুলিন, তাতে 106টা অ্যামাইনো অ্যাসিড থাকে। প্রি প্রো থেকে প্রিটা সরে যায়, তখন তার অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা হয়ে যায় 82, তার নাম হচ্ছে প্রো ইনসুলিন। এরপরে এখান থেকে প্রো সরে যায়, তার নাম হচ্ছে ইনসুলিন, তখন তার থাকে 51টা অ্যামাইনো অ্যাসিড, 51। আমরা যাই ইনসুলিনের পয়েন্ট নাম্বার 5, দেখেন সি পেপটাইডের হাফ লাইফ। সি পেপটাইডের নরমাল লেভেল হচ্ছে 1 to 2 ন্যানোগ্রাম, তার হাফ লাইফটা ইনসুলিন থেকে বেশি। ইনসুলিনের হাফ লাইফ কত, 5 থেকে 6 মিনিট। ইনসুলিন কোথায় ভেঙে যায়, লিভারে ভাঙে এবং কিডনিতে ভাঙে। আমরা যাব পেজ নাম্বার 65, একটা কথা জানতে, ইফেক্টস অফ ইনসুলিন অন ভেরিয়াস টিস্যু। এখানে দেখেন ইনসুলিনের চেইন দেওয়া আছে, সি পেপটাইডের শেপটা দেওয়া আছে। সি পেপটাইডের শেপটা সির মতো দেখতে। তাহলে আমরা দেখি ইফেক্টস অফ ইনসুলিন অন ভেরিয়াস টিস্যু। এখানে এডিপোস টিস্যু, মাসেল, লিভার, জেনারেল পড়ব। আমাদের মনে রাখা লাগবে এডিপোস টিস্যুর উপর ইনসুলিনের কাজ, সে লিপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভ করে কিন্তু হরমোন সেনসিটিভ লাইপেজকে ইনহিবিট করে। লিপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভ করে, হরমোন সেনসিটিভ লাইপেজকে ইনহিবিট করে। লিপোপ্রোটিন লাইপেজকে অ্যাক্টিভ করে, হরমোন সেনসিটিভ লাইপেজকে ইনহিবিট করে। খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন, সিঙ্গেল বেস্ট পরীক্ষা অনেকবার এসেছে। আমরা যাব পেজ নাম্বার 66, ইনসুলিন ইনসেনসিটিভ সেল। তার আগে যাব আমরা প্রিন্সিপাল অ্যাকশনস অফ ইনসুলিন। ইনসুলিনের প্রিন্সিপাল অ্যাকশনস খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। জ্ঞান থেকে আমরা এই চারটুকু নিয়েছি, র্যাপিড অ্যাকশন, ইন্টারমিডিয়েট অ্যাকশন আর ডিলেড অ্যাকশন। র্যাপিড অ্যাকশন হয় উইদিন সেকেন্ডস, ইন্টারমিডিয়েট অ্যাকশন উইদিন মিনিটস আর ডিলেড অ্যাকশন উইদিন আওয়ার্স। খুব ইম্পর্টেন্ট। ইনসুলিন ইনসেনসিটিভ সেল 100% ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার। আমরা উপর থেকে নিচের দিকে নামবো সিরিয়াল করে মনে রাখার জন্য। মাথায় দিকে তাকাবো, নিউরন। চোখের মধ্যে চলে আসবো, চোখের মধ্যে আছে দুইটা, কর্নিয়া, রেটিনা, লেন্স। চোখের মধ্যে দেখেন রেটিনাল সেল এবং লেন্স, কর্নিয়া, তিনটা। কর্নিয়া, লেন্স এবং রেটিনা পিছন দিকে। আরেকটু নিচে নামি, হার্টের মধ্যে। হার্টের মধ্যে আছে ব্লাড ভেসেল, ব্লাডের মধ্যে থাকে আরবিসি আর প্লাটিলেট। একটু নিচে ডান পাশে লিভার, হেপাটোসাইট, বাম পাশে প্যানক্রিয়াস, বিটা সেল। তার নিচে আসি ইন্টেস্টাইন, এন্টেরোসাইট। আরেকটু নিচে যাই, কিডনি, রেনাল টিউবুলার সেল। আরেকটু নিচে
ফিমেলে থাকে ইউটেরাস, ইউটেরাসের মধ্যে থাকে প্লাসেন্টা। তাহলে আমরা যদি উপর থেকে নিচের দিকে খেয়াল করি তাহলে সহজেই ইনসুলিন ইনসেনসিটিভ সেলগুলো মনে রাখা সম্ভব। আমরা চলে যাই পেজ নম্বর 67, মেটাবলিক অ্যাকশনস অফ ইনসুলিন ইনফিনিটি স্টার। মেটাবলিক অ্যাকশনস অফ ইনসুলিন ইনফিনিটি স্টার, এটা আমরা ডেভিডসন থেকে নিয়েছি আপনাদের সুবিধার জন্য। পেজ নাম্বার 68 এ চলে আসেন। 68 নম্বর পেজ দেখেন, আমরা একটা দ্বিতীয় পারে দেখেন হরমোনস দ্যাট কাউন্টারঅ্যাক্ট দ্য ফাংশন অফ ইনসুলিন। ইনসুলিনের বিরুদ্ধে কাজ করে কোন কোন হরমোন দেখেন সবাই একটু খেয়াল করে। গ্লুকাগন, কর্টিসল, ইপিনেফ্রিন, নরপিনেফ্রিন, থাইরয়েড হরমোন এবং থাইরয়েড গ্রোথ হরমোন এবং থাইরয়েড হরমোন, 5টা। ইপিনেফ্রিন এবং নরপিনেফ্রিনকে যোগ করলে হয় 6টা। এরপরে দেখেন কি কি ফ্যাক্টরস আছে ইনসুলিনকে সিক্রেশন বাড়ায় এবং কমায়। ইনফিনিটি স্টার, যে কোনো এক পক্ষ পড়বেন, বাম পক্ষে কম সংখ্যা আছে, ডান পক্ষে বেশি সংখ্যা আছে, বাম পক্ষটা পড়লেই চলবে। আমরা যাই পেজ নাম্বার 69, গ্লুকাগন। গ্লুকাগন 69, গ্লুকাগন। গ্লুকাগনের নিচে আমরা ছোট্ট একটু কথা লিখবো। গ্লুকাগন একটা ক্যাটাবলিক হরমোন, মনে আছে নিশ্চয়ই। গ্লুকাগনের একটা দামি কথা হচ্ছে গ্লুকাগনের ফাংশন হচ্ছে ইনসুলিনের ঠিক উল্টা। ইনসুলিন যা যা কাজ করে তার সমস্ত উল্টা কাজ হচ্ছে গ্লুকাগনের। আর কিছু ভিতর থেকে পড়ার প্রয়োজন নেই। গ্লুকাগন থেকে শুধু একটা কথা মনে রাখবেন, তার ফাংশন সমস্ত কিছু ইনসুলিনের উল্টা। আসলে আমরা যাই পেজ নাম্বার 71, 71 চেতনায় গর্জে উঠি আরেকবার। পেজ নাম্বার 71, ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিসের ক্লাসিফিকেশন টাইপ 1, টাইপ 2, আর একটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 2 এর মধ্যে দেখেন নিচে দিকে একটা নাম লেখা আছে ডিডমোট সিনড্রোম। পরীক্ষা এসেছিল ডিডমোট সিনড্রোম, অপর নাম হচ্ছে উলফ্রাম সিনড্রোম। পরীক্ষা এসেছিল উলফ্রাম সিনড্রোম মিন্স, উলফ্রাম মানে ডিডমোট, ডিডমোটের ডিআই মানে ডায়াবেটিস ইনসিপিটাস, ডিএম মানে ডায়াবেটিস মেলাইটাস, ওএ মানে অপটিক অ্যাট্রফি, আর ডি মানে ডিফনেস মানে সেন্সরি নিউরাল ডিফনেস। খুব সহজ। আমরা এই যে ক্লাসিফিকেশনটাকে একটা স্টার দিব। পেজ নাম্বার 73 তে চলে আসেন। উপরের দিকে তাকায় দেখেন ফিচার্স অফ মেটাবলিক সিনড্রোম, ইনফিনিটি স্টার। মেটাবলিক সিনড্রোমের ফিচার সব সময় মনে রাখবেন সেন্ট্রাল ওবেসিটি। সেন্ট্রাল ওবেসিটি থাকবে, এই ওবেসিটি থেকে বাকিগুলো হবে, হাইপারটেনশন হবে, ডিসলিপিডেমিয়া হবে, তার সিআরপি লেভেল বেড়ে যাবে, ইউরিক অ্যাসিড লেভেল বাড়বে। তার এই যে ফিচারগুলো, এই ফিচারগুলোকে বলা হয় মেটাবলিক সিনড্রোম। সেন্ট্রাল ওবেসিটি, বাকিগুলো তার কন্টিনিউয়েশন। এরপরে দেখেন ডায়াবেটিসের কমপ্লিকেশন। একিউট কমপ্লিকেশন আছে 5টা, হাইপোগ্লাইসেমিয়া, ডায়াবেটিক কিটোএসিডোসিস, তারপরে হংক, নন কেটোটিক হাইপারঅসমোলার ডায়াবেটিক কমা, আমরা এটাকে বলি হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট, এইচএইচএস। তারপরে দেখেন ল্যাকটিক অ্যাসিডোসিস, একিউট সার্কুলেটরি ফেইলিউর। ক্রনিক কমপ্লিকেশন ডায়াবেটিসের মাইক্রোভাস্কুলার কিছু আছে, কিছু আছে ম্যাক্রোভাস্কুলার। খুবই ইম্পর্টেন্ট ডায়াবেটিসের কমপ্লিকেশন ইনফিনিটি স্টার। আমরা মনে রাখবো হাইপারগ্লাইসেমিয়ার কি কি সিমটম আছে, একটা স্টার, অনলি 1 স্টার। সিমটমস অফ হাইপারগ্লাইসেমিয়া, পেজ নাম্বার 73। আমরা চলে আসি পেজ নম্বর 74, একদম নিচের দিকে তাকান। মোস্ট কমন সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়ার মোস্ট কমন সিমটমগুলো কি কি আছে? এই সিমটমগুলো ইনফিনিটি স্টার। হাইপোগ্লাইসেমিয়ার সিমটম মান জানতেই হবে। দেখেন অটোনমিক কিছু ফিচার আছে, আমরা বলি সুয়েটিং, ট্রেমর, পাউন্ডিং হার্ট, হাঙ্গার, অ্যাংজাইটি। ক্ষুধা লাগলে আপনার রাগ উঠে যায়, ক্ষুধা লাগলে আপনার ক্ষুধা পায়, রাগ উঠে যায়, অ্যাংজাইটি হয় এবং কপালে ঘাম ধরে যায়, হার্টবিট বেড়ে যায়। নিউরোগ্লাইকোপেনিক, নিউরোলজিক্যাল ফিচার কি কি আছে দেখেন, ডেলিরিয়াম, ইনএবিলিটি টু কনসেন্ট্রেট, কথা বলতে ইচ্ছা করে না, ড্রাউজিনেস ডেভেলপ করে, তারপরে স্পিচ ডিফিকাল্টি, কথা বলতে মুখে আটকে যায়, ইনকোঅর্ডিনেশন, ইরিটেবিলিটি এবং অ্যাঙ্গার, আপনার খুব রাগ উঠে। নন স্পেসিফিক ফিচার কি কি, নাউসিয়া, হেডেক এবং টায়ার্ডনেস। এর নিচে দেখেন কিছু কথা লেখা আছে, সিমটমস ডিফার উইথ এজ। চিলড্রেন একরকম হবে, চিলড্রেন এক্সিবিট বিহেভিয়ারাল চেঞ্জ সাচ এস নটিনেস অর ইরিটেবিলিটি, আর while older people experience more prominent neurological symptom. নিউরোলজিক্যাল সিমটম মূলত হয় ওল্ডার পিপলদের। আমরা যাই পরবর্তী কথা, পেজ নাম্বার 76, HbA1c এর স্যালাইন ফিচার। মনে রাখবেন 1% HbA1c উঠানামার সাথে জড়িত 2 মিলিমোল গ্লুকোজ, আর 1 মিলিমোল গ্লুকোজ মানে 18 মিলিগ্রাম গ্লুকোজ, 18 গ্রাম গ্লুকোজ। তাহলে
1% HbA1c চেঞ্জ হলে ওঠানামা হলে বডিতে 36 গ্রাম গ্লুকোজ ওঠানামা করে, 36 মিলিগ্রাম গ্লুকোজ ওঠানামা করে। আমরা যাই পেজ নাম্বার 77, ডায়াবেটিক নিউরোপ্যাথি। এই ডায়াবেটিক নিউরোপ্যাথির ফিচারগুলো পড়তে হবে। ইনফিনিটি স্টার, সোমাটিক ফিচার, ভিসেরাল ফিচার আর কার্ডিনাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কার্ডিওভাস্কুলার, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল আর একটা হচ্ছে সিউডোমোটর। এই তিনটা ফিচার আপনাকে পারতেই হবে। কার্ডিওভাস্কুলার ফিচার দেখেন, পোস্টুরাল হাইপারটেনশন থাকে, রেস্টিং ট্যাকিকার্ডিয়া আর ফিক্সড হার্ট রেট। ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে হার্ট রেট ওঠানামা করে। এই রোগীদের ইন্সপিরেশন এক্সপিরেশনে হার্ট রেট ওঠানামা করবে না, ফিক্সড থাকবে। এর নাম হচ্ছে ফিক্সড হার্ট রেট। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফিচার, ডিসপেজিয়া হবে, খাইতে ব্যথা হবে ইসোফেজিয়াল অ্যাটনির কারণে। অ্যাবডোমিনাল ফুলনেস, সবসময় অ্যাবডোমিনটা ভরা ভরা লাগবে, পেট ভরা ভরা লাগবে, এর নাম হচ্ছে গ্যাস্ট্রোপ্যারেসিস। নকটার্নাল ডায়রিয়া হয় অনেক সময়। ফিকাল ইনকন্টিনেন্স থাকতে পারে ডিউ টু পেরিস্টালসিস কমে যাওয়া। কনস্টিপেশন হতে পারে ডিউ টু কোলনিক অ্যাটনি, কোলনটা অ্যাটনিক হয়ে গেলে কনস্টিপেশন থাকবে কোনো কোনো সময়। সিউডোমোটর ফিচার কি? গাস্ট্রেটরি সোয়েটিং, খাওয়ার সময় কপাল টপাল ঘেমে যাবে, মুখ টুক ঘেমে যাবে, এটাকে বলা হয় গাস্ট্রেটরি সোয়েটিং। নকটার্নাল সোয়েট উইদাউট হাইপোগ্লাইসেমিয়া এন্ড হাইড্রোসিস। ফিচার্স ইন দ্য ফিট, পায়ের মধ্যে পানি কমে গিয়ে শুকিয়ে গিয়ে ফিচার, ফিশার মানে লম্বা লম্বা ফাটা ফাটা দাগ তৈরি হবে। আমরা যাই পেজ নাম্বার 78, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। সবার নিচে ম্যানেজমেন্ট অপশনটা পড়বেন, একটা স্টার। ডায়াবেটিক নেফ্রোপ্যাথি একটা স্টার। পেজ নাম্বার 79 দেখেন, ডায়াবেটিক কিটোএসিডোসিস। কিটোএসিডোসিস সিমটম এবং সাইন, একটা স্টার দেন। একদম নিচে চলে আসেন, ডায়াবেটিক কিটোএসিডোসিস ডায়াগনোসিস। ডিকেএ, ডায়াগনোসিস অফ ডিকে হচ্ছে ডিকে। ডিকে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে ডিকে, মনে রাখবেন ডিকেএ। ডি মানে হচ্ছে ডিএম হাই, মোর দেন 14 মিলিমোল। কে মানে হচ্ছে কিটোন বডি ইন ইউরিন, কিটোন বডি ইন ব্লাড। আর এ মানে হচ্ছে অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস রোগীর শরীরে ডায়াবেটিস হাই থাকায় তার শরীরে পানি শূন্যতা দেখা দেয়। এই রোগীদের ট্রিটমেন্টে সবচেয়ে বেশি দিতে হয় ফ্লুইড, নরমাল স্যালাইন। পেজ নাম্বার 78 দেখেন, 70 না 80 দেখেন, নরমাল স্যালাইন 6 লিটার স্যালাইন দিতে হবে রোগীকে। আমরা এটাকে বলি ডিকে ট্রিটমেন্ট হচ্ছে নিকা। ডিকে ট্রিটমেন্ট হচ্ছে নিকা, NIKAH, নিকা। ডিকে ট্রিটমেন্ট হচ্ছে নিকা, মনে রাখবো। ট্রিটমেন্ট অফ ডিকে নিকা। এন মানে হচ্ছে নর্মাল স্যালাইন 6 লিটার। আই মানে হচ্ছে আইভি ইনসুলিন। কে মানে হচ্ছে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন। এ মানে হচ্ছে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক। আর এস মানে হচ্ছে বাইকার্বনেট। সবসময় আমরা দিব না বাইকার্বনেট, যদি রোগীর শরীরের মধ্যে পিএইচ এর পরিমাণ 7.1 এর চেয়ে কম হয় তখন বাইকার্বনেট আমরা দিব। আমরা এখন আসি পেজ নাম্বার 81, মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া ম্যান সিনড্রোম। ম্যান সিনড্রোম, ম্যান সিনড্রোম আছে এখানে 4টা। ম্যান 1, ম্যান 2, ম্যান 3 আর ম্যান 4। মনে রাখবো ম্যান 1, ম্যান 1, 3P, 3P, সিপি উপর থেকে শুরু করব। পিটুইটারি অ্যাডেনোমা, প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, প্যানক্রিয়াটিক অ্যাডেনোমা, 3P শেষ। ম্যান 2 হচ্ছে 2P। 2P হচ্ছে উপর থেকে একটু নিচে নামো, গলার মধ্যে প্যারাথাইরয়েড অ্যাডেনোমা আর পেটের মধ্যে ফিওক্রোমোসাইটোমা। ম্যান 3 এটাও 2P, তার সাথে একটা এম যুক্ত হবে, 2PM। ম্যান 2 হচ্ছে 2P আর ম্যান 3
হচ্ছে 2pm 2p তো আগের মতোই আছে প্যারাথাইরয়েড এডিনোমা ফিওক্রোমোসাইটোমা আর m মানে হচ্ছে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড m মানে হচ্ছে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড আর একটা হচ্ছে ম্যান 4 ম্যান 1 প্লাস ম্যান 2 কে ম্যান 4 বলে ম্যান 1 প্লাস 2 দুটাকে একসাথে বলা হয় ম্যান 4 এই তো শেষ ম্যান সিনড্রোম অতি অল্প কথায় সবগুলো কথা আমাদের চলে আসলো ম্যান সিনড্রোম পেজ নাম্বার 82 তে আমরা যাই 82 রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি খুবই সহজ এবং একটা প্রশ্ন এখান থেকে আসে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি খুবই সহজ একটা টপিক রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি এখান থেকে দেখেন পেজ নাম্বার 83 তে স্পারমাটোজেনেসিসের মধ্যে কয়েকটা লাইন লেখা আছে যে তা কখন শুরু হয় কখন শেষ হয় কতটুকু টেম্পারেচার তার লাগে খুব ইম্পর্টেন্ট এবং স্পার্ম তৈরি হতে 64 ডেজ সময় লাগে পেজ নাম্বার 84 এ চলে আসি কি হরমোন এই স্পারমাটোজেনেসিসকে রেগুলেট করে দেখেন এখানে 8টা পয়েন্ট দেয়া আছে কি হরমোন আছে লুটিনাইজিং হরমোনের ফাংশনটা কি তারপরে দেখেন আপনি এফএসএস এর ফাংশন কি টেস্টোস্টেরনের ফাংশন কি গ্রোথ হরমোনের ফাংশন কি ইস্ট্রোজেনের ফাংশন কি 8টা পয়েন্টে লেখা আছে আপনি এটাকে ট্রিপল স্টার দেন এরপরে চলে আসেন ফাংশনস অফ টেস্টোস্টেরন একটা স্টার ফাংশনস অফ টেস্টোস্টেরন পেজ নাম্বার 85 একটা স্টার এরপরে আসেন পেজ নাম্বার 87 সিমেনের কম্পোজিশন ট্রিপল স্টার সিমেনের কম্পোজিশন হচ্ছে ট্রিপল স্টার সিমেনের কম্পোজিশন হচ্ছে ট্রিপল স্টার পেজ নাম্বার 88 এ আসি এখানে দেখেন হরমোনস অফ দ্য ওভারি এই ওভারি থেকে 4টা হরমোন আসে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিল্যাক্সিন এবং ইনহিবিন এর মধ্যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ফাংশনও জানতেই হবে শুধুমাত্র সিলেক্টিভ জানলেই চলবে ইস্ট্রোজেনের ফাংশনের মধ্যে আমরা আসি 1 নাম্বার ইউটেরাসের উপর তার কি ফাংশন ট্রিপল স্টার ওভারির উপর তার কি ফাংশন একটা স্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফিমেল ব্রেস্টের উপর তার কি ফাংশন দেখেন সে ডাক্ট সিস্টেম এবং স্ট্রোমাল টিস্যু তৈরি করে ডাক্ট সিস্টেম তৈরি করে আরেকটা হচ্ছে স্ট্রোমাল সিস্টেম তৈরি করে ডিপোজিশন অফ ফ্যাট এবং এনলার্জমেন্ট অফ ব্রেস্ট ইনফিনিটি স্টার ফিমেল ব্রেস্টের উপর তার ফাংশন চলে আসেন 10 নম্বর ফাংশন সিবিএস এর উপর তার কি ফাংশন চলে আসেন 11 নম্বর ফাংশন ইলেকট্রোলাইটের উপর তার কি ফাংশন এই 5টা ফাংশন তার ইনফিনিটি স্টার এর মধ্যে ব্রেস্ট হচ্ছে 1 কোটি ইনফিনিটি স্টার খুব ইম্পর্টেন্ট পেজ নাম্বার 89 প্রোজেস্টেরনের দুইটা ফাংশন আপনি পড়বেন একটা হচ্ছে ইউটেরাসের উপর তার কি ফাংশন আর ব্রেস্টের উপর তার কি ফাংশন ব্রেস্টের উপর ফাংশনটা ইনফিনিটি স্টার আর ইউটেরাসের উপর তার ফাংশনটা ট্রিপল স্টার ব্রেস্টের উপর ফাংশনটা দেখেন এটা লোবিউলো অ্যালভিওলার সিস্টেমকে সে তৈরি করে লোবিউলো অ্যালভিওলার সিস্টেমকে সে তৈরি করে পেজ নাম্বার আমরা চলে যাই পরবর্তী পেজ 90 এবং 91 ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগন্যান্সি প্রেগন্যান্সির সময় ফিজিওলজিক্যাল চেঞ্জ কি হয় মনে রাখবেন ইউরিয়া আর ক্রিয়েটিনিন ছাড়া বাকি সব বাড়ে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন কমে আর বাকি সব কিছু বাড়ে ফিজিওলজিক্যাল চেঞ্জ এই দুটো পেজ আমি নিয়েছি জেফ কোড থেকে জেফ কোডের এই পেজ দুটো পড়তে খুব ভালো লাগবে আপনাদের কিন্তু অনেক এত পড়া এটাকে আমরা সংক্ষিপ্ত করে দিলাম ইউরিয়া ক্রিয়েটিনিন শুধু কমে বাকি সবকিছু প্রচুর পরিমাণে বেড়ে যায় আমরা চলে যাব পেজ নাম্বার 93 নম্বর পেজ হরমোন অ্যাক্টিং অন ফিমেল ব্রেস্ট ইনফিনিটি স্টার খুবই ইম্পর্টেন্ট এত বেশি ইম্পর্টেন্ট এর চেয়ে বেশি ইম্পর্টেন্স বলা যায় না ও আমার প্রাণ পাখি ময়না তো হরমোন কে ফিমেল ব্রেস্টের উপর কাজ করে খুবই ইম্পর্টেন্ট আমরা বলেছি ইস্ট্রোজেনের ফাংশনের কথা সে তৈরি করে ডাক্ট সিস্টেম স্ট্রোমাল টিস্যু আমরা বলেছি প্রোজেস্টেরনের কথা সে তৈরি করে লোবিউলো অ্যালভিওলার সিস্টেম আমরা দেখব এখানে প্রোল্যাক্টিনের ফাংশন সে প্রেগন্যান্সি পিরিয়ডে ব্রেস্টে ডেভেলপমেন্ট করে আমরা দেখব এখানে অক্সিটোসিনের ফাংশন সে মায়ো এপিথেলিয়াল সেলকে কন্ট্রাকশন করার মাধ্যমে মিল্কটা বেবির মুখে এনে দেয় আমরা যাই পরবর্তী কথা পেজ নাম্বার 94 হরমোনস অফ দ্য প্লাসেন্টা প্লাসেন্টাতে কি হরমোন আছে আমরা একটু দেখি প্লাসেন্টাল হরমোনগুলো খুবই 4টা হরমোন এই নামগুলো জানলেই চলবে এবং হরমোনের কেমিক্যাল নেচারটা জানতে হবে আর কিছু লাগবে না আমরা চলে আসি অক্সিটোসিন পেজ নাম্বার 95 আমরা অক্সিটোসিন নিয়ে বলেছিলাম এডিএস এর পাশাপাশি পড়তে এডিএস এর পাশাপাশি আমরা দিতে পারিনি তার কারণ হচ্ছে অক্সিটোসিনের সাথে রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ভালো সম্পর্ক আছে অক্সিটোসিনের দেখেন কি স্টিমুলি তার অক্সিটোসিন রিলিজকে বাড়ায় একটু ভালো করে খেয়াল করেন ফাংশনসের মধ্যে আছে তার মেটাবলিক এবং ইলেকট্রোলাইট কোনো ফাংশন নাই এরপরে দেখেন তার জেনারেল ফাংশন
প্রেগন্যান্ট ইউটেরাসের উপর। প্রেগন্যান্ট ইউটেরাসের ফান্ডাসকে সে কনস্ট্রিকশন করে, কিন্তু সার্ভিক্সকে সে ডাইরেক্ট করে, মানে পার্থুরেশনে হেল্প করে। নন প্রেগন্যান্ট ইউটেরাসের উপর তার ফাংশন কি? নন প্রেগন্যান্ট ইউটেরাসের উপর তার ফাংশন হচ্ছে রিসিপটিভ রিল্যাক্সেশন, অর্থাৎ নন প্রেগন্যান্টকে প্রেগন্যান্ট করবে আর প্রেগন্যান্টকে প্রেগন্যান্সি খালি করবে। এটা হচ্ছে অক্সিটোসিনের ফাংশন। এখান থেকে আর কিছু পড়ার প্রয়োজন নাই। অক্সিটোসিনের ফাংশনের পরে আমরা চলে আসি পেজ নম্বর 97, অ্যামেনোরিয়ার কজ। অ্যামেনোরিয়ার কজ, অ্যামেনোরিয়ার মোস্ট কমন কজ হচ্ছে প্রেগন্যান্সি। অ্যামেনোরিয়া নিয়ে কোনো পেশেন্ট আসলে তার অবশ্যই প্রেগন্যান্সি টেস্টটা করা উচিত। সে বিয়ে হোক বা না হোক, তার বয়স্ক যতই হোক, হাজবেন্ড থাকুক বা না থাকুক, আপনি প্রেগন্যান্সি টেস্টটা করবেন। অ্যামেনোরিয়ার মোস্ট কমন কজ হচ্ছে প্রেগন্যান্সি। অ্যামেনোরিয়ার কজ হচ্ছে ইনফিনিটি স্টার। এরপরে চলে আসেন পেজ নাম্বার 98, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের মধ্যে তিনটা ফিচার আছে, দেখেন: মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, ক্লিনিক্যাল আর বায়োকেমিক্যাল অ্যান্ড্রোজেন এক্সেস, আর মাল্টিপল সিস্ট ইন দ্য ওভারি। মনে রাখবেন, এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্টদের এলএইচ আর এফএসএস রেশিওটা 2.5:1 হয়ে যায়, মানে এলএইচ এর পরিমাণটা অনেক বেড়ে যায়। এলএইচ এর পরিমাণটা 2.5 গুণ বেড়ে যায় এফএসএস এর তুলনায়। পেজ নাম্বার 99 এ আসেন, কজেস অফ হাইপারপ্রোলেক্টিনিমিয়া। হাইপারপ্রোলেক্টিনিমিয়ার কজ, ইনফিনিটি স্টার, ফিজিওলজিক্যাল কজ এবং ড্রাগ ইনডিউসড কজ। ফিজিওলজিক্যাল এবং ড্রাগ ইনডিউসড কজটা হচ্ছে ইনফিনিটি স্টার, খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা চলে আসি পেজ নাম্বার 101, অত্যন্ত দামি একটা পেজ, গাইনোকোমেশিয়ার কজ। গাইনোকোমেশিয়ার মোস্ট কমন কজ হচ্ছে ফিজিওলজিক্যাল কজ, কারণ অ্যাডোলেসেন্স পিরিয়ডে সকল ছেলেদেরই গাইনোকোমেশিয়া থাকে, এই জন্য মোস্ট কমন কজ অফ গাইনোকোমেশিয়া ইজ ফিজিওলজিক্যাল কজ। আরেকটা হচ্ছে ড্রাগ কজ। ড্রাগ কজের পাশে লেখেন পেইনফুল। পেইনফুল, ড্রাগ কজের পাশে লেখেন পেইনফুল। খুবই খুবই দামি একটা কজ হচ্ছে ড্রাগ কজ। ড্রাগ কজগুলো আমরা একটু উচ্চারণ করছি: সিমেটিডিন, ডিগক্সিন, সাইপ্রোটেরন এসিটেট, স্পাইরোলেকটন, ডাইথাইলস্টিলবেস্টেরল, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, ক্লোরপ্রোমাজিন। আমরা চলে আসি একদম নিচে, আদার হরমোন সিক্রেটিং অর্গান কি কি আছে। দেখেন, কিডনি থেকে কিছু হরমোন আসে, হার্ট থেকে দুইটা হরমোন আসে, এএনপি, এনটিপ্রো, বিএনপি। তারপরে চলে আসেন পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ডের মধ্যে দেখেন মেলাটোনিন। মেলাটোনিন এর আরেকটা নাম হচ্ছে থার্ড আই। আরেকটা নাম কি? থার্ড আই। এটা থার্ড ভেন্ট্রিকল থেকে অ্যারেস্ট করে, থার্ড ভেন্ট্রিকল থেকে অ্যারেস্ট করে, এবং বাচ্চাদের ক্ষেত্রে এটা বড় থাকে, এডাল্ট বয়সে এর পরিমাণটা কম থাকে। এর হরমোন এর সাইজটা ছোট হয়ে আসতে থাকে, আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, এবং এই গ্ল্যান্ডের সাইজটা ছোট হয়ে আসতে থাকে। এই গ্ল্যান্ড থেকে মেলাটোনিন সিক্রেশন হয়। এই মেলাটোনিনটা রাতে বাড়ে, দিনে কমে, এটাকে বলা হয় লাজুক হরমোন। এটা গোনাডাল ফাংশনকে ইনহিবিট করে, গোনাডাল ফাংশনকে ইনহিবিট করে এবং ইনহিবিট অনসেট অফ পিউবার্টি। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে বড় থাকে বলে তাদের পিউবার্টি আসতে দেরি হয়, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে ছোট থাকে বলে তারা তো পিউবার্টাল ফাংশন তার থাকে। সবার শেষ লাইনটা কেটে দেন, একটু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো এই হচ্ছে আদার সিক্রেটিং অর্গান, আদার হরমোন সিক্রেটিং অর্গান। আমরা যদি পেজ নাম্বার 1-এ চলে আসি, দেখেন টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড নামে একটা চ্যাপ্টার আছে। টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড পেজ নাম্বার 1-এর মধ্যে। এখান থেকে আমরা হার্টটা ইনফিনিটি স্টার দিব, আর একটা হচ্ছে এডিপোসাইট। এডিপোসাইট থেকে লেপটিন তৈরি হয়। দেখেন আমরা 1 নম্বর পেজে লিখে দিয়েছি, এডিপোসাইট থেকে লেপটিন তৈরি হয়। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে আমাদের এই ছিল আলোচনা। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, প্রত্যেকটা মানুষের এন্ডোক্রাইন গ্ল্যান্ড পড়াশোনা শুরু করা উচিত। সবসময় এন্ডোক্রাইন গ্ল্যান্ডে পড়াশোনা শুরু করবে সে অ্যাড্রিনাল গ্ল্যান্ড দ্বারা, অ্যাড্রিনাল গ্ল্যান্ড দ্বারা পড়াশোনা শুরু করবে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড পড়ার পর সে পড়বে থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এরপরে পড়বে প্যানক্রিয়াস, এরপরে পড়বে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তারপরে পড়বে 5 নম্বরে পিটুইটারি, পিটুইটারি।
5 নম্বরে পিউটারি। তারপরে 6 নম্বরে এসে পড়বে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম 7 নম্বরে পড়বে আদার্স, যা আছে সর্বশেষে কুশেনসন। কুশেনসন এই হচ্ছে এন্ডোক্রাইনোলজি পড়ার সিস্টেম। সবার আগে পড়বে অ্যাডেনাল গ্ল্যান্ড, তারপরে থাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, পিউটারি গ্ল্যান্ড, তারপর রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়বে, তারপরে বাকি যা কিছু আছে, যা ক্ষুদ্র ক্ষুদ্র পড়াশোনা আছে সেগুলো শেষ করে কোশ্চেন সলভ করবে। এন্ডোক্রাইন ফিজিওলজি কমপ্লিট। এবং এই যে গ্যানং নামের যে বইটা আছে, গ্যানং এর বইয়ের পিছনে কিছু সিঙ্গেল বেসড প্রশ্ন দেওয়া থাকে প্রতিটা চ্যাপ্টারের শেষে। এগুলা সলভ করলেই আপনার পেপার 2 আপনার কাছে তুড়ি মেরে উড়ে যাবে এবং খুব দ্রুত আপনি ভালো আনসার করতে পারবেন। এন্ডোক্রাইন ক্লিনিক্যাল অংশটা শুধুমাত্র লাগবে ডেভিডসনের জন্য, আর অন্যান্য ব্রাঞ্চের জন্য সার্জারি অ্যান্ড অ্যালাইড, গাইনোকোলজি এবং অন্যান্য ব্রাঞ্চ যারা আছেন পরীক্ষার্থী, তাদের জন্য এন্ডোক্রাইন ক্লিনিক্যাল যতটুকু লাগে আমি ফিজিওলজির মাঝখানে অতটুকু ঢুকিয়ে দিয়েছি। এন্ডোক্রাইন ক্লিনিক্যাল ডেভিডসন শুধুমাত্র লাগবে এফসিবিএস পার্ট 1 মেডিসিনের জন্য, আর কারোর জন্য নয়। এরপরে আমরা আপনাদের সাথে দেখা হবে এন্ডোক্রাইন ক্লিনিক্যাল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, জেনেসিসের সাথে থাকার জন্য। শুভেচ্ছা গ্রহণ করুন।